আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আপনাদের সঙ্গে কথা বলবো নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেলের বিষয়ে। আপনারা জানেন, ইতিমধ্যে জেনে গিয়েছেন যে 11 থেকে 20তম গ্রেডে বেতন বৃদ্ধি পাবে 100%, অর্থাৎ আগে যা ছিল তার ডবল হয়ে যাবে। এবং নবম ও দশম গ্রেডে 90 থেকে 95%, অর্থাৎ পুরোপুরি ডবল হবে না, তার থেকে একটু কম হবে। এইবার আপনাদের সঙ্গে খুঁটিনাটি কিছু বিষয় শেয়ার করব এই পে স্কেল নিয়ে। পে স্কেল কার্যকর হওয়ার পর 20তম গ্রেডের বেসিক হবে 16,500 টাকা। তাহলে 2015 সালের নবম পে স্কেলে ছিল 8,250 টাকা, এটা দ্বিগুণ হয়ে গেল, এই কারণে হলো 16,500 টাকা। তাহলে যখন 2028 সালে পুরোপুরি কার্যকর হবে, যেহেতু দুইটা ধাপ কার্যকর হওয়ার পর আপনার টোটাল বেতন কত আসবে, তাহলে 16,500-র সাথে 1.8 গুণ করেন, মানে দ্বিগুণ থেকে একটু কম। মূলত যেগুলো পুরোপুরি সরকারি চাকরি, এই সকল জায়গাতে আপনার বেসিক যা হবে সব মিলিয়ে আপনার যে বেতন হবে, মানে বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, কাপড় ধোলাই ভাতা, সন্তান থাকলে তার একটা আছে সন্তানের শিক্ষা ভাতা, ওই 1.8 গুণ করলে এর কাছাকাছি পাবেন। তার মানে মনে করেন আপনার সব মিলে 31,000 টাকার মতো হবে 20 গ্রেডে, যখন পুরোপুরি কার্যকর হবে পে স্কেল। আর প্রথম ধাপ কার্যকর হওয়ার পর কত পাবেন? প্রথম ধাপ কার্যকর হওয়ার পর পাবেন 25,000 বা 25,500 এরকম। এই 20তম গ্রেডে সাধারণত অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালি, ক্লিনার এইসব পদে নিয়োগ হয়। আচ্ছা, এইবার হলো আপনার 19তম গ্রেডের বেতন হবে, 19তম গ্রেডের বেসিক হবে 17,000 টাকা। তাহলে পার্থক্য হলো 500 টাকা। এরপর 18তম গ্রেডের বেসিক হবে 17,600 টাকা। তাহলে 19 আর 18-র পার্থক্য হলো 600 টাকা। তার মানে এই যে আপনার 20, 19, 18, 17 এই সকল গ্রেডে বেসিকের যে পার্থক্য এটা বেশি না। ঠিক আছে, 20 থেকে আপনি 11 গ্রেড পর্যন্ত যাবেন, বেসিকের মূল যে বেতন, বেসিকের পার্থক্য খুব বেশি একটা হবে না। এরপর 11 থেকে যখন দশমে যাবেন বেতন একটু বাড়বে, দশম থেকে নবমে গেলে মানে 1 লাফে বেতন অনেক বেড়ে যাবে, বিষয়টা এরকম। আচ্ছা, এইবার হলো 2 ঈদ ও পহেলা বৈশাখ ভাতা। 2 ঈদে আপনারা বেসিকের সমান ঈদ বোনাস পাবেন, তাই না? বেসিক যদি বেড়ে যায়, ঈদ বোনাসও বেড়ে গেল, মানে ডবল হয়ে গেল। আর যে পহেলা বৈশাখ ভাতা, এটা আগে ছিল 20%, এখন 50% বা 60% হবে। এবং এটা আমরা প্রজ্ঞাপন যখন খাতা কলমে জারি হবে তখন আরো ক্লিয়ার ধারণা পাবো। এবং এই যে আপনার পয়লা বৈশাখ ভাতা, এটা 60% হয়ে গেলে তো ভালো, সবার জন্যই ভালো হবে। আচ্ছা, এখন আপনারা যখন 11 থেকে দশম গ্রেডে যাবেন, মনে করেন 11তম গ্রেডের বেসিক হতে পারে 25,000 টাকা, দশম গ্রেডের বেসিক হবে 30,000 টাকা, নবম গ্রেডের বেসিক হবে 42,000 টাকা। তাহলে 11 আর দশম গ্রেডের পার্থক্য হলো 5,000 টাকা। তাহলে দেখতেছেন অনেক পার্থক্য। কিন্তু আপনি 20 গ্রেড থেকে মনে করেন 13 গ্রেডে গেলেন বা 12 গ্রেডে গেলেন, তখন হবে এতগুলো গ্রেডের ডিফারেন্সে 5,000 টাকা। কিন্তু আপনি যখন 11 থেকে দশম অর্থাৎ থার্ড ক্লাস থেকে সেকেন্ড ক্লাসে গেলেন, তখন হয়ে গেল 5,000 টাকা। আবার সেকেন্ড ক্লাস থেকে যখন ফার্স্ট ক্লাসে গেলেন প্রমোশন পেয়ে অথবা সরাসরি নিয়োগে, তখন কিন্তু আপনার বেতন প্রায় 12,000 টাকা বা 13,000 টাকা বেড়ে যাবে। এই যে একটা বৈষম্য বা ডিফারেন্স, একদিক থেকে খারাপ, একদিক থেকে ভালো। আচ্ছা, ভালো কোন দিক থেকে? এই যে মনে করেন যে আপনার যখন বেতন বেশি থাকবে তখন আপনার প্রথম শ্রেণীর মতো লাগবে, মানে সবকিছু মিলিয়ে জীবনযাত্রার মান সবকিছু মিলিয়ে মনে করেন যে অফিসার লাগবে, যদি আপনি ওই বেতন বেশি থাকে। এই কারণে নবম গ্রেডে 1 লাফে বেতন অনেক বেড়ে যায়। আচ্ছা, এরপরে হলো আসেন
বাকি সব ভাতাও বাড়বে, যেমন ট্রাভেল অ্যালাউন্স, ডেইলি অ্যালাউন্স, এরপর আপনারা যখন এক্সট্রা ডিউটি করেন এটার ভাতাও বাড়বে। ঠিক আছে, এগুলো নিয়ে যদিও এতটা কথা হয় না, বলতেছে না, ঠিক আছে, কিন্তু ওই যখন গেজেট আকারে আসবে তখন দেখবেন এইসব বিষয় নিয়েও আস্তে আস্তে আলোচনা শুরু হবে, কি পরিমাণ বাড়বে, কত গুণ বাড়বে, ঠিক আছে, বা স্বায়ত্তশাসিত কোম্পানিগুলোতে কেমন বাড়বে, এগুলো নিয়েও আস্তে আস্তে কথাবার্তা হবে, এই চ্যানেলেও হবে। এরপর হলো ইনসেনটিভ। আপনার বেসিক যখন বেড়ে গেল, ইনসেনটিভও বেড়ে গেল। বিশেষ করে যারা ব্যাংকে চাকরি করেন তারা মনে করেন অনেক টাকা পাবেন প্রথম, বিশেষ করে পে স্কেল চালু হওয়ার প্রথম 2-3 বছর খুব শান্তিতে থাকতে পারবেন বা টাকা পয়সা থাকবে। পরবর্তীতে দাম আস্তে আস্তে বাড়বে, তখন দশম পে স্কেল বা পরবর্তী পে স্কেল ও হিসাবটা আলাদা। কিন্তু এখন যে পে স্কেল চালু হইল, ঠিক আছে, তার পরবর্তী 2 বা 3 বছর সংসারটা ভালো চলবে। আচ্ছা, এরপরে আসেন হলো শেষ বেসিকের হিসাবে। মনে করেন আপনি 20তম গ্রেডে জয়েন করলেন, ঠিক আছে, তখন আপনার শেষ বেসিক কত হবে তার উপর নির্ভর করে আপনার পেনশনের হিসাব হবে। পেনশনও কিন্তু এখন বেড়ে যাচ্ছে, পেনশনের যে ভাতা দেওয়া হতো প্রতি মাসে মাসে ওইটাও এইবার বেড়ে যাচ্ছে। আপনারা সবসময় চেষ্টা করবেন যখন আপনার বয়স 59 বছর হবে, চাকরি শেষ হয়ে যাবে, ওই মোমেন্টে যেন বেসিকটা বেশি থাকে, তাই না? আপনি যদি 20তম গ্রেডে জয়েন করেন, 18 বছর পর যে বেসিক হবে ওইটা কিন্তু ফিক্সড হয়ে গেল, এরপরে কিন্তু বেতন বাড়বে না। তখন হলো টাইম স্কেল বা হায়ার গ্রেড দেবে। হায়ার গ্রেড 10 বছর পর একটা দেয়, 5 বছর বা 6 বছর পর আরেকটা দেয়, তাহলে 18 গ্রেডে যায় শেষ। এবার মনে করেন 20তম গ্রেড থেকে আপনি 16তম গ্রেডে প্রমোশন পেলেন, তখন 16তম গ্রেডের যে টুক 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 করে করে একদম 18 বছর পর লাস্টে যাবেন। তারপর কি হবে, আরো দুইটা হায়ার স্কেল হয়ে 15 গ্রেড 14 গ্রেডের যে শেষ বেসিক, সেই হিসাবে হলো আপনার কি হবে, পেনশন হবে, গ্র্যাজুইটি হবে, জিপিএফ হবে বা সিপিএফ হবে, ল্যাম্প গ্র্যান্ট হবে, ঠিক আছে, মানে ছুটি বিক্রি সব কিন্তু ওই শেষ বেসিকের সাথে হিসাব। আপনারা যারা চাকরিরত বা ভবিষ্যতে সরকারি চাকরি করবেন, আপনারা চেষ্টা করবেন যেন শেষ বেসিকটা বাড়ানো যায়, মানে 59 বছরে যায় শেষ মাসে যে আপনার রিটায়ারমেন্ট যাবেন ওই বেসিকের উপরেই কিন্তু আপনার সবকিছু ডিপেন্ডেন্ট। আচ্ছা, এরপরে যারা নবম গ্রেডে জয়েন করবেন তারা সাধারণত প্রমোশন পেয়ে 4 গ্রেড বা 3 গ্রেডে যেতে পারেন, তাদের হিসাবও আলাদা। মনে করেন একদম লাস্টে যাবেন, লাস্টে যে শেষ বেসিকটা খেয়াল করবেন, এবং মাঝখানে তো আরো 2-3টা পে স্কেল আসবে যারা এখন জয়েন করতেছেন বা করবেন, ঠিক আছে, বা আছেন। পে স্কেল তো এটাই শেষ না, সামনে আরো আসবে, বেতন আরো বাড়বে, ঠিক আছে। আচ্ছা, এবার হলো 5 বছর চাকরি করার পরে কি অবস্থা হবে। মনে করেন আপনি এখন 20তম গ্রেডে জয়েন করলেন, ঠিক আছে, 5 বছর পর আপনি প্রমোশন পেয়ে চলে গেলেন 16 গ্রেডে, বা মনে করেন কোনো প্রমোশন হলো না, তাহলে 5 বছর পর আপনার যে বেতন হবে, ঠিক আছে, আপনি যদি 13 গ্রেডে জয়েন করেন ওই একই বেতন হবে। মনে করেন 5 বছর পর আপনার একটা চাকরি হলো 13 গ্রেডে, 13 গ্রেডে জয়েন করলেন, ঠিক আছে, কিন্তু ওই স্টার্টিং বেতন যা হবে, আপনি যে এই জায়গায় 5 বছর চাকরি করলেন ওই বেতন একই হবে। বা 20তম গ্রেডে আপনি চাকরি করেন, 2 বছর চাকরি করে আপনার একটা 16 গ্রেডে চাকরি হয়ে গেল, আপনি 16 গ্রেডে যাই স্টার্টিং যে বেতন পাবেন, এই যে 2 বছর চাকরি করছেন আপনার চাকরি স্থায়ী হয়ে গেল, প্লাস এই যে আপনার 16 গ্রেডের সমান বেসিক ধরে ফেললেন। এই কারণে 20 গ্রেডের চাকরিতে জয়েন করার পর আপনার 13 গ্রেড 12 গ্রেড বা 11 গ্রেডে জয়েন করতে হয় বা প্রস্তুতি নিতে হয়। আপনি মাঝামাঝি আর পরীক্ষা দিয়ে বেশি লাভবান হবেন না, কারণ চাকরি পেতে পেতে তো অনেক সময় লাগে যাবে। বা আপনার আগে থেকে যদি প্রস্তুতি থাকে, আগে থেকে যদি আপনি ওয়েটিং লিস্টে থাকেন বা প্রস্তুতি ভালো, তখন অবশ্য 2 বছর লাগবে না, 3-4 মাসের ভিতরেই জব সুইচ করে অন্য জায়গাতে যেতে পারবেন। কিন্তু আমার পরামর্শ হলো যারা 20তম গ্রেডে অলরেডি জয়েন করছেন বা 19তম 18 গ্রেডে জয়েন করবেন, তারা কিন্তু আর 15 গ্রেড 16 গ্রেডে পরীক্ষা দিবেন না, আর একটু উঁচু দিকে চেষ্টা করবেন, যাতে সময় বেশি লাগলেও আপনি সরাসরি 13, 12, 11 গ্রেডে জয়েন করতে পারেন। আর হলো যারা ব্যাংক বেস প্রিপারেশন নেন, ব্যাংকে তো নবম বা দশম গ্রেড ছাড়া আর কোনো গ্রেডই নাই, তাই না? তাহলে তাদের একটা সুবিধা, নবম বা দশমে গেলেন। আবার যারা শিক্ষকতা পছন্দ তাদেরও তো 11 গ্রেড, দশম গ্রেড আর নবম গ্রেড, তাই না? আপনার বিএড ছাড়া 11, বিএড সহ দশম, আর লেকচারার হলে নবম। তাহলে এইগুলো একটা বিষয় আছে।
আচ্ছা, এরপরে হলো আসেন টিএডিএ। মনে করেন আপনি 20তম গ্রেডে জয়েন করলেন, তখন কিন্তু আপনার ট্রাভেল অ্যালাউন্স এবং ডেইলি অ্যালাউন্স বেশি দেবে না। ঠিক আছে, মনে করেন আপনি এই পদ্মা সেতু থেকে ঢাকাতে যাবেন। ঠিক আছে, পদ্মা সেতুতে চাকরি করেন, যাবেন হলো ঢাকাতে, তখন মনে করেন আপনার ওই দিন 1000 টাকা দিল। এখন আপনি যদি 16 গ্রেডে জয়েন করতেন, আপনি 16 গ্রেডে যদি কর্মরত থাকতেন তাহলে 1700 টাকা পেতেন, তাই না? আবার যদি 12 গ্রেডে কর্মরত থাকতেন তাহলে 2100 টাকা পেতেন। নবম গ্রেডে কর্মরত থাকলে 2500 পেতেন। তাইলে একদিনকের জন্যই এই যে আপনি এই জায়গা থেকে ঢাকা যাবেন 66 কিলো, পদ্মা সেতু থেকে ঢাকা। আচ্ছা, এইবার হলো আপনি যদি 5 গ্রেডে থাকতেন, আপনার হেলিকপ্টারের ভাড়া হিসাবে হিসাব করবে, তখন অনেক টাকা। এবার হলো জুডিশিয়াল এবং বিভিন্ন বাহিনীর হিসাব। দেখেন, জুডিশিয়ালের পে স্কেল কিন্তু এই যে নবম পে স্কেল থেকে একটু ভিন্ন হবে। তার মানে তাদের বেতনটা একটু বেশি হবে বা তাদের কাঠামো স্ট্রাকচার একটু ডিফারেন্ট হবে। আর যারা বিভিন্ন বাহিনীতে আছেন, বিশেষত সেনাবাহিনী, তাদের বেতনেও ভিন্নতা হবে। এই কারণে দেখবেন শুধু কমিটি হয়, তাই না? এইগুলো নিয়ে কিছু জটিলতা আছে। জটিলতা কেমন? মনে করেন যে আপনি জুলাই 15 তারিখে জয়েন করে জুলাই 18 তারিখে ওই চাকরি ছেড়ে দিয়েছেন, তাহলে এই 3 দিনকের বেতন তো আপনি পাবেন। কিন্তু এই পে স্কেলের গেজেট তো আসে নাই। গেজেট আসার পর ওই 3 দিনকার বেতন আপনাকে কিভাবে দেবে? আপনি তো রিজাইন করছেন, কিন্তু হিসাবে তো আপনার পাওয়ার কথা। তখন হলো এই যে আপনার অষ্টম পে স্কেলে এই জটিলতা ছিল না, কারণ তারা হলো ওই জুলাই থেকেই টাকা দিয়ে দিয়েছে, প্রতি মাসেরটা মাসে দিয়ে দিয়েছে, কিন্তু গেজেটটা দিয়েছে ডিসেম্বরে, দেয় 6 মাস পর। তাহলে ওই যে আপনার টাকা ঠিকই ঢুকে যাচ্ছে, তাহলে তার কারো কোনো আপত্তি থাকলো না, গেজেট যেদিনই দিক। এই একটা সিস্টেম আছে 2015 সালের পে স্কেলে। আচ্ছা, তাহলে মধ্য কথা হলো, আপনার যখন পে স্কেলের গেজেটটা প্রকাশিত হবে, আপনি যে গ্রেডে কর্মরত আছেন বা যে গ্রেডের ভাইবা সামনে দিবেন বা প্রিলি পাস করে রিটেন দেবেন, দেখবেন যে ওই গ্রেডের বেসিক কত, ওই বেসিকের সাথে আপনি 1.8 গুণ করবেন, তাহলে হলো আপনি টোটাল বেতনের পাবেন। মনে করেন নবম গ্রেডের বেসিক যদি 42,000 টাকা হয়, আমি এই যে অলরেডি চার্ট নিয়ে বসছি, তাহলে আপনার কত হবে? তাহলে 42,000 ইন্টু 1.8, 75,600 দেখা যাচ্ছে। তার মানে আপনারা যারা নবম গ্রেড প্রথম শ্রেণীতে জয়েন করবেন, তারা 75,600 টাকা পাবেন জয়েনিং এ। এটা কিন্তু 2028 সাল থেকে, কারণ প্রথম বছরে তো আপনার এই সব ভাতা দিচ্ছে না, শুধু বেসিক কার্যকর হবে এবং আগে যে ভাতা পাবেন সেই ভাতাটা দেবে। ঠিক আছে, তাহলে পে স্কেলের হলো মধ্য কথা এটাই, যে আপনি যখন জয়েন করবেন আপনার মূল টার্গেট থাকবে হলো ওই কিভাবে শেষ বেসিকটা বাড়বে। এটা বাড়ানোর জন্য আপনি প্রত্যেকটা ট্রেনিং এ প্রেজেন্ট থাকবেন। প্রত্যেকটা ট্রেনিং এ প্রেজেন্ট থাকলে ওই প্রমোশন গ্রোথটা বাড়ে এবং হায়ার স্কেল বাড়াবেন। এবং হলো এসিআর ঠিক রাখতে হবে। এসিআর ঠিক থাকলে পদোন্নতির পথটা অনেক সহজ হয়। ঠিক আছে, আর হলো গ্রেড আগে 20টা ছিল, এখনো 20টাই থাকবে, প্রথম গ্রেড থেকে 20তম গ্রেড। আর 17 থেকে 20তম গ্রেড হলো ক্যাটাগরি 4, ট্রাভেল অ্যালাউন্স এবং ডেলি অ্যালাউন্স, টিএ এবং ডিএ। এটা হলো ক্যাটাগরি 4 এর মধ্যে পড়ে, 17 থেকে 20 গ্রেড। ঠিক আছে, এরকম মনে করেন প্রথম থেকে পঞ্চম গ্রেড ক্যাটাগরি 1 এর মধ্যে পড়ে, তাদের ট্রাভেল অ্যালাউন্স এবং ডেলি অ্যালাউন্স সব থেকে বেশি। আবার যখন আপনি বদলি হবেন, এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবেন, তখন কিন্তু ওই ট্রাভেল অ্যালাউন্সটা আরো বেশি। ঠিক আছে, কারণ সবকিছু নিয়ে যাবেন, সাথে যদি বউ বাচ্চা থাকে তাহলে আরো বেশি। আচ্ছা, এবার যদি আপনার 2 সন্তান থাকে, তাদের শিক্ষা ভাতা দেবে, তাই না? তখন শিক্ষা ভাতাও বাড়বে, যেহেতু আপনার বেসিক বাড়ছে সেই অনুপাতে শিক্ষা ভাতাও বাড়বে। টিফিন ভাতা এতদিন ছিল প্রতি মাসে 200 টাকা, এটা 1000 টাকা করার প্রস্তাবনা দেয়া হয়েছে। তাহলে মেন কথা হলো আপনার নবম গ্রেড, দশম গ্রেড এবং 11তম গ্রেড। ঠিক আছে, এই তিনটা হলো আপনার সব থেকে লুক্রেটিভ, কারণ 11তম গ্রেডে জয়েন করলে প্রথম প্রমোশনে হয় দশম হবে, না হয় নবম হবে। এই তো। আর মনে করেন যারা 20তম গ্রেডে পরীক্ষা দেন না, তারা 15, 16, 14 গ্রেড ট্রাই করবেন। যারা কম্পিউটার টাইপিং পারেন
16তম গ্রেডে তো অনেক পদ, তাই না, বারবার নিয়োগ হয়। এবং যারা বাণিজ্য বিভাগ এইচএসসি তে কমার্স ছিল তাদের হলো সব থেকে বেশি সুযোগ, ঠিক আছে, হিসাব সহকারী বা প্রত্যেকটা অধিদপ্তর পরিদপ্তর মন্ত্রণালয় সব জায়গাতেই এইচএসসি কমার্স উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগ থেকে বেশি লোক নেওয়া হয়, তাদের জন্য আলাদা কোঠাই আছে। আচ্ছা, এইবার হলো মনে করেন বাংলাদেশের যে কোঠা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1%, প্রতিবন্ধী 1%, তাই না, মুক্তিযোদ্ধার সন্তান 5%। এবার মনে করেন আপনি একই সাথে মুক্তিযোদ্ধার সন্তান এবং আপনার প্রতিবন্ধী কোঠা আছে, অথবা আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা আছে, একসাথে যখন 2 কোঠা হয়ে যাবে তখন হলো আপনার ভাইবা দিলেই চাকরি। ভাইভাতে অ্যাটেন্ড করবেন, ভাইভাতে মনে করেন যত পাইলে পাস তত পাইলে পাস করলেন আর চাকরি হয়ে গেল, রিটেনে আপনি যতই কম পান কোনো সমস্যা নেই। আচ্ছা, এই হলো আপনার আরেকটা হিসাব দিল। আচ্ছা, এরপর হলো আপনাদের আরো যত রকম প্রশ্ন আছে এগুলো কমেন্টে করবেন, আমি জেনে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।